ভোটতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। ভোটতন্ত্রে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। স্যার, আপনাকে স্বাগত ভোটতন্ত্রে। যেহেতু মানে আলাপের বিষয় ভোট, তা আপনি তো স্যার এই যে বিভিন্ন দেশের ভোট দেখেছেন, বাংলাদেশের ভোটও দেখেছেন, সেই জায়গা থেকে আপনার কাছে জানার যে এই যে ভোটটা হওয়ার পর আসলে কি সাধারণ মানুষের যে জীবন মানের পরিবর্তনের কথা আমরা বলি, কতটা আসলে পরিবর্তন হয়? ভোটের তো দুটো দিক আছে। একটা হচ্ছে যে ভোটটা হচ্ছে একটা লক্ষ্য এবং সেটা একটা পন্থাও। লক্ষ্য অর্থে যে ভোট মানুষকে একটা অধিকার দেয়, ভোটের অধিকার দেয়। ভোটের মাধ্যমে মানুষ তার যে পছন্দ মতো যে প্রার্থী তাকে নির্বাচিত করে, তারপর সরকার গঠন করা হয়। তো সেই অর্থে ভোট হচ্ছে মানুষের অধিকার, তার প্রতিনিধি নির্বাচন করার, তার সরকার নির্বাচন করার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে যখন সরকার নির্বাচিত হলো এবং সরকার যখন কাজ করতে শুরু করলো, তখন সেটা মানুষের জন্য কতখানি কাজ করে। বিভিন্ন সময় সব দেশেই রাজনৈতিক দলগুলো ভোটের আগে নানান রকমের প্রত্যাশার সৃষ্টি করে এবং নানান রকমের কথা, নানান রকমের নীতির কথা বলে। তো সুতরাং স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা প্রত্যাশা হয়। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বাইরে বিশেষ করে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে যেটা আমি দেখেছি যে সরকার তারপরে তার যে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতি সবগুলো নয়, কিন্তু তার থেকে বেছে বেছে তার অর্থে যেটা দিয়ে করা যায়, তার ক্ষমতার মধ্যে, সক্ষমতার মধ্যে যেটা আছে, সেটা তারা করতে থাকে। যেমন ধরা যাক যে কর কমিয়ে দেওয়া হলো, কিংবা স্বাস্থ্যসেবা বা শিক্ষা সেবাটাকে বাড়িয়ে দেওয়া হলো। তো যে মুহূর্তে এই ব্যাপারটি ঘটে, সেই মুহূর্তে কিন্তু মানুষ সরকারের যে পরিবর্তিত নীতি, সেটা সুফল ভোগ করতে শুরু করে। তবে সেখানে কি কোনো রকমের প্রতিকূলতা থাকে না, কিংবা সেখানে কি কোনো রকমের অন্য রকমের মতবাদ থাকে না? নিশ্চয়ই থাকে। সব মানুষের প্রত্যাশা একরকম, সবাইকে তো খুশি করাও যায়, সবাইকে খুশিও করা যাবে না, কিন্তু সামষ্টিক ক্ষেত্রে এবং একেবারে দৃশ্যমান ক্ষেত্রে দেখা যায় যে একটা পরিবর্তন হচ্ছে, সেটা যে দলেরই হোক না কেন। আমাদের দেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে, আপনি যদি বিভিন্ন দলের ইশতেহারের দিকে তাকান, এত লম্বা ইশতেহার পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলেরই নেই। 20টার মতো ইশতেহার, 30টার মতো ইশতেহারের আবার নানান বিভাজন করা আরও ইশতেহার। তো যখন প্রতিশ্রুতি খুব দীর্ঘ তালিকায় থাকে, তখনই কিন্তু লোকের মনে সন্দেহ হয়। জায়গায় একটু যদি থাকে যে ইশতেহারগুলো আপনার কাছে মনে হয় যে এগুলো তারা নিজেরা বিশ্বাস করে বা জরিপ বা গবেষণা করে তারা এটা তৈরি করে, নাকি একটা দিতে হবে? না, এটা দুটো দিক থাকে। যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা দর্শন থাকে। মানে যুক্তরাজ্যে শ্রমিক দলের যেটা দর্শন, রক্ষণশীল দলের সেটা দর্শন নয়। তো কিছু থাকে দলীয় দর্শনের ভিত্তিতে, কিছু থাকে জরিপের ভিত্তিতে, যে মানুষের প্রত্যাশাটা কী, মানুষ কোন দিকে যেতে চাচ্ছে। কিছু থাকে যে সামনের দিকে যে এগিয়ে যেতে হলে, দেশটাকে এগিয়ে যেতে হলে আমরা কি করব। তারপরে কিছু থাকে যেগুলো হয়তো সরকার আগে থেকে বুঝতে পারে না যে হবে। যেমন রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিশ্বের বদলে যায়, তখন কি করতে হবে। অতএব সেইভাবে সরকার সেইভাবে তার নীতিমালা সাজায়। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যখন নির্বাচন হয়, এবং এর আগেও বহু নির্বাচন হয়েছে, এখনও নির্বাচন হচ্ছে, তখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই দলগুলো তো এটা বললেই পারেন যে এই 5টি ব্যাপারকে আমি আমার প্রথম 100 দিনের জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব বা অগ্রাধিকার দেব। যেমন যুক্তরাষ্ট্রে 100 দিন হলে পরেই জিজ্ঞাসা করা হয়, এই 100 দিনে আমরা কি অর্জন করতে পেরেছি। আপনাকে একটু স্যার একটু স্মরণ করিয়ে দিই যে 4 দলীয় জোট সরকার যখন 2001-এ ক্ষমতা আসলো, তারাও কিন্তু এরকম 100 দিনের কথা বলেছিল। হ্যাঁ, বা এরকম কিন্তু আমাদের এখানে চর্চাটা শুরু হয়েছিল। পরবর্তীতে আমরা সেই 100 দিনের পর বা তার পরবর্তীতে আমরা 2008 সালেও দেখেছি যে সরকারগুলো বলেছে তারা 100 দিনে, প্রথম 100 দিনে কী করবে। কিন্তু তারপর সেটার কিন্তু আমরা আর কিছু দেখিনি, রিপোর্ট কার্ড পাই না। নিশ্চয়ই। আর আমি 100 দিন বলছি একটা প্রতীকী হিসাবে। হ্যাঁ, 1 বছরে কি করা হয়েছে, 2 বছরে কি করা হয়েছে। সুতরাং আমি যদি একটা রাজনৈতিক দলের কথা বলি, যাদের মনে করা যাক যে 15টি ইশতেহারের মধ্যে 15টি ব্যাপার আছে, তো ভাগ করে নেওয়া যাক যে আসলে প্রথম বছরে আমি কোন 3টি বা কোন 4টি করা যাবে। এটা করার জন্য একটা সক্ষমতা লাগবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অর্থায়ন লাগবে। বৈরী যদি একটা
বৈশ্বিক প্রভাব যদি পড়ে তাহলে কি করতে হবে। তো সেইটা করলে পরে যদি দেখা যায় যে একটু একটু করে পরিবর্তন হচ্ছে, আমি বলছি না যে একদিনে সব পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনের ধারাটা এবং প্রবণতাটা যদি দেখা যায় তখন কিন্তু লোকের মনে একটা বলা চলে যে একটা আস্থার জায়গা তৈরি। আপনার কি স্যার মনে হয় যে ধরেন যখন ইস্তার তৈরি হচ্ছে তখন রাজনৈতিক দলগুলো, আমি যদি বড় রাজনৈতিক দলগুলোর কথা বলি বা কিছু আদর্শিক রাজনৈতিক দল যারা একদম আদর্শ ভিত্তিক রাজনীতি করে, তারা একটা ইস্তার কমিটি করে এবং পরবর্তীতে যখন ক্ষমতা চলে যাচ্ছে কোনো একটা রাজনৈতিক দল, তখন তারা আর ওই কমিটি আর কিন্তু কাজ করে না। তারা যখন সরকার হয়ে যায় তখন হয়তো বলে যে আমরা তো পরিকল্পনা কমিশন আছে, কিন্তু রাজনৈতিক দলের যদি কমিটিটা তারা রেখে দিত যে আসলে তারা কি প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী কাজ করছে কিনা, সেটা আপনি দেখেছেন কিনা? না, সেটা আমি দেখি না, কারণ দেখি না এই কারণে যে বাইরের কথা যদি আবারও বলি যে সেখানে একটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল জানে যে আমি যে 5 বছরের জন্য সরকার গঠন করলাম, এখানে যদি আমি ব্যর্থ হই এবং যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছি তার ধরা যাক 60% যদি আমি মানে পরিপূরণ না করতে পারি, তাহলে পরে আগামী নির্বাচনে আমার নির্বাচিত হওয়ার সুবিধাটা অনেক কম হবে। তো এখানে তো রাজনৈতিক দলগুলোর ঠিক সেইভাবে দায়বদ্ধতা নেই। আপনি ইশতেহার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারপরে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলে পরেও এটার যে কোনো রকমের একটা দায়বদ্ধতা বা এটার, যদি এই শব্দটা ব্যবহার করি, একটা শাস্তি কোনোভাবে আসবে যে তারা আর নির্বাচিত হবে না, সেই জাতীয় সংস্কৃতি তো আমাদের নেই। এবং সেক্ষেত্রে তো যেহেতু আমাদের মাঝখানে কিছু ভোট আমরা দেখেছি যে অংশগ্রহণমূলক ছিল না, ভোটারের উপস্থিতি কম ছিল বা সরাসরি নির্বাচিত হয়ে গেছে, তারা হয়তো ভেবেছিল যে ভোটারের কাছে যেতেই হচ্ছে না, শাস্তি তো দিবে ভোটার। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তা ভোটারের কাছে যেহেতু যেতে হচ্ছে না, সুতরাং শাস্তি পাওয়ার কোনো সুযোগ নেই, তারা কাজ করে গেছে। আমি বিরতিতে যাব, ফিরে এসে যে আলোচনা যেতে চাই যে জনতুষ্টিমূলক কিছু কাজ আমরা পরবর্তীতে ভোটের পর নির্বাচিত দলগুলোকে দেখতে পাই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে দৃশ্যমান উন্নয়ন। এই দৃশ্যমান উন্নয়নটা আসলে রাজনৈতিক দলকে, রাষ্ট্রকে আসলে কতটুকু মানে উপকার করে বা কতটুকু ক্ষতি করে, এটা একটু জানবো। আমি বিরতি থেকে ফিরে এসে দর্শক, আমরা আছি ভোটতন্ত্রের বিরতিতে। ফিরে এলাম ভোটতন্ত্রে। স্যার, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এই যে দৃশ্যমান উন্নয়নের একটা প্রতিযোগিতা কিন্তু আমাদের মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বা যে রাজনৈতিক দলগুলো আছে তারা করার চেষ্টা করে, সেইটা আসলে কতটা উপকার করছে। তার আগে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, জনতুষ্টি। জনতুষ্টি বলেছিলাম, হ্যাঁ। তা আমার মনে হয় সরকারের আসল উদ্দেশ্য জনতুষ্টি নয়, সরকারের আসল উদ্দেশ্য জনকল্যাণ। জনকল্যাণ মানে কল্যাণ রাষ্ট্র করা, কল্যাণ রাষ্ট্র করা, মানুষের কল্যাণ করা। বহু নীতি বা বহু জিনিস সরকারকে করতে হবে যেটা জনগণকে তুষ্ট করবে না, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, রাষ্ট্রের ভিতটাকে শক্ত করবে। যেমন কর যখন বাড়ানো হয় জনগণ এতে তুষ্ট হবে না, কেউই তুষ্ট হয় না, কিন্তু সেই করকে যদি আপনি পরবর্তী সময়ে কর থেকে যে সম্পদ পেলেন সেটাকে স্বাস্থ্য খাতে ব্যবহার করেন, শিক্ষা খাতে ব্যবহার করেন, তাহলে দীর্ঘমেয়াদে এটার একটা কল্যাণ হবে। এটা গেল একটা দিক, দৃশ্যমান উন্নয়ন। এখন দৃশ্যমান উন্নয়নকে আমি অনেক সময় বলি যে মর্যাদামূলক উন্নয়ন। যে মর্যাদামূলক বলছি এই কারণে যে বহু ক্ষেত্রে অনেক প্রকল্প নেওয়া হয় সেটা মর্যাদার দিকে খেয়াল রেখে, সরকারের মর্যাদা বাড়বে, বাংলাদেশের ভাবমূর্তি বাইরে অনেক বেশি উন্নীত হবে ইত্যাদি, বা দেশকে অন্য রাষ্ট্রের সঙ্গে তুলনামূলকভাবে হ্যাঁ, প্রতিযোগিতামূলক একটা তুলনা করা যাবে। এবং প্রায়শই বলা হয় যে আমরা এখন সিঙ্গাপুর হয়ে যাচ্ছি কিংবা আমরা এখন যুক্তরাষ্ট্র হয়ে যাচ্ছি, এরকম কাছাকাছি। কিন্তু কথাটা হচ্ছে যে এটাকে দৃশ্যমান করার আগে আপনি প্রকল্প এবং যে ব্যবস্থাটা নিচ্ছেন এটার ফলে মানে মানুষের কতটা সুবিধা হবে, যেটা আপনি বললেন, মানুষের সুফল কতটা হবে সেটা দেখা দরকার। এবং সেটার জন্য যেটা অর্থনীতিতে আমরা করি যে এটার ব্যয় কত, সুবিধা বা সুফল কতটা পাওয়া যাবে। এখন বিশাল একটা ধরা যাক সেতু তৈরি করা হলো এবং সেই সেতুতে আপনি অনেক আগে থেকেই জানেন যে সেই সেতুতে মাসে যতটা গাড়ি বা যতটা পরিবহন যাবে সেখান থেকে যেটা আয় হবে সেইটা দিয়ে সেতুর মাসিক ব্যয় মেটানো যাবে না, এটা আগে থেকেই আপনি জানেন। কিন্তু জানার পরেও ওই যে মর্যাদার কথাটা যেটা বললাম বা জনতুষ্টির কথা যেটা আপনি উল্লেখ করলেন সেটার জন্য আপনি তৈরি করলেন। সুতরাং উন্নয়নকে দৃশ্যমান করার কোনো দরকার নেই,
উন্নয়নের সুফলটাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়া হচ্ছে। এই দৃশ্যমান উন্নয়ন করতে গিয়ে তো আমরা কিছু কংক্রিটের উন্নয়ন দেখেছি, কিছু দালান, সেতুর কিছু কিছু সেতু অনিবার্যই ছিল। নিশ্চয়ই। কোনো কোনো জায়গা আপনি যেটা বললেন যে গাড়ি চলছে না, সেখানেও হ্যাঁ। নদী নষ্ট করে হয়তো সেতু হয়েছে, কিন্তু এগুলো করতে যে আমাদের মূল যে ভিতরে যে জায়গাটা কৃষি, সেটা আসলে কতটা উন্নয়ন আমরা করতে পেরেছি না, সেটা তো- কৃষকের দিকে হ্যাঁ, তাকিয়ে? এটার আমি দুদিক থেকে বলি। একটা দিক হচ্ছে যে প্রথমেই মনে রাখা দরকার যে বাংলাদেশের আয়তন কিন্তু অত্যন্ত কম, এবং মানুষের তুলনায় কিন্তু আমাদের যে ভূমি যেটা, সেটা আরও স্বল্পতা আছে। সেই স্বল্পতার মধ্যে আবার কৃষিভূমির স্বল্পতা আরও কম, এবং সেটা ক্রমান্বয়ে কমছে। যেহেতু মানুষ বাড়ছে, আবাসন বাড়ছে, কৃষি জমি হারিয়ে যাচ্ছে। রাস্তা সেতু ইত্যাদি বাড়ছে, কৃষির জমি যেটা সেটা কমে যাচ্ছে। এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে ভৌত অবকাঠামূলক প্রকল্প যেগুলো গঠন করা হয়েছে, কৃষির জমির উপরেই গঠন করা হয়েছে, এবং তার ফলে কৃষি জমি কমে গেছে, এক। আর 2 নম্বর, যদি কোনো খাত বাংলাদেশে গত 50 বা 54 বছরে অবহেলিত হয়, সেটা হচ্ছে কৃষিখাত, সব দিক থেকে, কৃষি এবং কৃষক। কৃষি এবং কৃষক। এবং সেটা অবহেলার নানান রকমের দিক আছে। সেখানে বিনিয়োগ হয়নি ঠিকমতো, সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাইনি, সেখানে যেহেতু কৃষির ভূমি ছোট থেকে ছোট হয়েছে, সেগুলোকে একত্রিত করে বৈজ্ঞানিক উপায়ে উৎপাদনশীলতা বাড়িয়ে সেটাকে বিস্তৃত করার আমরা মানে উদ্দেশ্যটা দেখতে পাইনি। কৃষির যে উপকরণ যেগুলো আছে, সার, বীজ, জল, কীটনাশক, সেগুলোকেও একটা পরিকল্পিত সমন্বিতভাবে আমরা ব্যবহার করতে দেখিনি। যার ফলশ্রুতি হয়েছে এই যে কৃষি আমাদের সবার মুখে অন্ন জুগিয়েছে, কিন্তু কৃষক তার নিজের পরিবারের জন্য অন্ন যোগায়। ফলন তো বেড়েছে স্যার। ফল, হ্যাঁ, নিশ্চয়ই বেড়েছে, কারণ উৎপাদনশীলতা বেড়েছে। এখন আপনাকে দেখতে হবে যে উৎপাদনশীলতা বাড়ার মূল জায়গাটা কি। আমি যদি স্বাস্থ্যের সাথে তুলনা করি, যে সবাই আমরা বলি যে আমাদের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে। প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে এই কারণে যে আসলে ঔষধপত্রের ব্যবহার, এবং ঔষধপত্র যারা নতুন নতুন বাজারে আসছে, সেটা আপনি ব্যবহার করে রোগ থেকে, ব্যাধি থেকে, জরা থেকে আপনি মুক্ত হচ্ছেন, যার ফলে আপনার গড় আয়ু বেড়েছে। সুতরাং কৃষিতেও যেহেতু আপনি খুব নিবিড়ভাবে সার ব্যবহার করেছেন, নিবিড়ভাবে জল ব্যবহার করেছেন, তার জন্য আপনার কৃষির উৎপাদনশীলতা বেড়েছে। কিন্তু এই প্রশ্নও তো আসতে পারে যে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গিয়ে কৃষির ভূমির উৎপাদনশীলতা বা তার উর্বরতা আপনি কতখানি নষ্ট করেছেন। জল যে আপনি ব্যবহার করছেন কৃষিতে, তার জন্য আপনার অনেক নিচের থেকে আগে যেখানে জল পাওয়া যেত, যেমন 60 ফুট, 80 ফুট, এখন 120 ফুট পর্যন্ত নলকূপ দিয়ে জল ভূমির পুষ্টিহানি হয়েছে। নিশ্চয়ই ভূমির পুষ্টিহানি হচ্ছে, এবং ভূমির যে উপরের যেটা স্তর, যেটা সবচেয়ে উর্বর থাকে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য কিন্তু আপনি উৎপাদনশীলতা বাড়াচ্ছেন উপকরণের বৈচিত্র্য এনে, কিন্তু ভূমির যে নিজস্ব প্রাকৃতিক যে উৎপাদনশীলতা, সেটা কিন্তু নষ্ট, নিজস্ব যে সক্ষমতা, সেটা নষ্ট হয়েছে। আমরা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আপনি বলেছেন যে কৃষক এবং কৃষি অবহেলিত। আমার কাছে মনে হয় যে একটা প্রশ্ন আমরা রাখতে পারি আপনার কাছে, যে আমাদের যে লোকবলের যে দক্ষতা, হ্যাঁ, সেই কর্মদক্ষতার জায়গায় আমরা কতটা নজর রেখেছি জনশক্তি তৈরিতে, সেটাও স্যার আপনি একটু বলবেন। কারণ আমাদের কিন্তু ইশতেহারগুলিতে এই জায়গায় খুব বলা হয় যে আমাদের তরুণ যুবকদের জন্য আমরা অনেক কাজ করব, অনেক অবকাঠামো তৈরি করেছি, আদতে কতটুকু কাজ হয়েছে। আমরা বিরতি থেকে এসে এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, আমরা ভোটতন্ত্রে আবারও যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবার ফিরে এলাম ভোটতন্ত্রে। আমরা স্যার জানতে চাচ্ছিলাম যে লোকবল, জনশক্তি তৈরির বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো যুব তারুণ্য নিয়ে অনেক কথা বলে, অনেক কর্মসূচি, আমরা জেলায় জেলায় অনেক ভবনও দেখি যুব উন্নয়নের ক্ষেত্রে। আদতে কাজ কতটা হয়েছে? এটা তিন দিক থেকে উত্তরটা দেই। সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে লোকবল বাড়ানোর জন্য, জনশক্তি বাড়ানোর জন্য আমরা ভবন দেখি, আমরা ভৌত অবকাঠামো দেখি, আমরা ইমারত দেখি, কিন্তু এটা করার জন্যে অন্য যে জিনিসগুলো দরকার, যেমন আমি যদি বিদ্যালয়ের কথা বলি, ভালো শিক্ষক, উৎকৃষ্ট মানের বই, এগুলো আমরা দেখি না। যার ফলে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এই যুব উন্নয়নের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি,
আপনার শিক্ষার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে পরিমাণগত দিক থেকে সমৃদ্ধি হয়েছে, পরিমাণগত দিক থেকে এটা ব্যাপ্ত হয়েছে, কিন্তু গুণগত দিক থেকে এই প্রশ্নটা যদি করা হয় যে আজকে যারা সনদ নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে শিখছে কতটুকু, তখন দেখা যাবে যে সেখানে একটা শূন্যতা কিন্তু সেইখানে রয়ে গেছে। এখন দক্ষতা বাড়ানোর দুটো দিক, একটা দিক হচ্ছে সেটা আমার দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে যে দক্ষতা বাড়ানোর জন্য পড়াশুনো বা শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা তো মানুষ শেখে কোথা থেকে? একটা শেখে পরিবারের কাছ থেকে, একটা শেখে বিদ্যালয় বা বিদ্যায়তন থেকে শিখে, আরেকটা শিখে যখন সে কাজে আসছে সেইখান থেকে, কর্মক্ষেত্র থেকে শিখে। আজকে বাংলাদেশে যদি আমাকে বলা হয় যে একটা মাত্র খাতে আমাকে বিনিয়োগ করতে হবে এবং একটা মাত্র খাতে সরকারকে তার দৃষ্টি নিবদ্ধ করতে হবে, সেটা হচ্ছে শিক্ষা। এটা শুধু আমি বলছি না, আপনি রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করলে, যে কোনো অভিভাবক, যে কোনো সাধারণ নাগরিককে জিজ্ঞেস করলে তারা বলবে যে শিক্ষার মানের যে দিন দিন অবনতি হচ্ছে, তাতে যে শুধু দক্ষতার একটা অবনতি হচ্ছে তা নয়, মূল্যবোধের অবনতি হচ্ছে। এবং এখানে স্যার আপনি তো ওইটা কি বলবেন যে আমরা একটা নীতিমালাই তৈরি করতে পারলাম, শিক্ষা নীতি তৈরি করতে পারলাম, যে একটা জায়গায় যাওয়া, যে আমাদের শিক্ষাটা এই যে একটা মিশ্র একটা শিক্ষা ব্যবস্থা আছে, নানা রকম শিক্ষা, সেটা একটা বিষয়। সেই জায়গাগুলিতে আমরা তো কোনো জায়গায় পৌঁছতে পারিনি। না, এটা আমরা কখনো পৌঁছতে পারিনি। কিন্তু আপনার যদি স্মরণে থাকে যে বাংলাদেশের স্বাধীনতার 3 বছরের মাথায় কিন্তু কুদরতে খোসলা শিক্ষা কমিশন হয়েছিল এবং তারা একটা শিক্ষানীতি দিয়েছিল, সেই শিক্ষানীতি আমরা পালন করি। পরবর্তীতে তো সামসুল্লাহ শিক্ষা কমিশন হয়েছিল, সেগুলো আমরা জানি। হ্যাঁ, সব জানি, কিন্তু কিছুই হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে এখন 3টে ধারা 4টে ধারার শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে একেবারে ধনিক শ্রেণীর জন্য ইংরেজি ভিত্তিক একটা শিক্ষা, যেটা মূলত ঢাকায় অবস্থিত। আরেকটা হচ্ছে ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে। তারপরে আরেকটা রয়েছে ধরুন উচ্চ মধ্যবিত্তদের জন্য একটা শিক্ষা। আরেকটা হচ্ছে একেবারে সরকারি শিক্ষা, গ্রামের যে বিদ্যালয় ইত্যাদি। আরেকটা হচ্ছে আমার ধর্মীয় শিক্ষা। তা এখন 3টে বা 4টা ধারা যদি আপনার একটা শিক্ষার মধ্যে থাকে, আপনি তো সত্যিকার অর্থে অসমতা এবং বৈষম্য ওখানেই তৈরি করে ফেলছে। শিক্ষা থেকে বৈষম্য তৈরি হচ্ছে। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের তো একটা সীমিত জায়গা ছিল, যে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় বড় শহর কেন্দ্রিক ছিল। এখন যে জেলা পর্যায়ে মেডিকেল কলেজ চলে যাচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় চলে যাচ্ছে, তাতে তো আসলে সেই শিক্ষার তো ভিটামিন তো বাড়লো না। না, নিশ্চয়ই বাড়লো না। কারণ কথাটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা বা একটা মেডিকেল কলেজের জন্য কতগুলো পূর্ব শর্ত আছে, শিক্ষকের পূর্ব শর্ত আছে, পরিবেশের একটা পূর্ব শর্ত আছে। আপনি একটা দ্বিতল বা ত্রিতল ভবনের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় খুলে দিলে সেটা তো বিশ্ববিদ্যালয় হবে না, তার জন্য একটা পরিবেশের প্রয়োজন আছে। তো সেই জিনিসগুলো না দিয়ে আপনি বিশ্ববিদ্যালয় থেকে যদি ছাত্র বার হয়ে যায়, গত বছর বাংলাদেশে উচ্চশিক্ষার থেকে বিশ্ববিদ্যালয় থেকে 7 লাখ ছাত্র সনদ নিয়ে বেরিয়ে এসছে, অথচ তাদের কর্মসংস্থান হয়েছে মাত্র 3 লাখের। বাকি 4 লাখ কোথায় যাবে? কি করছে তারা কি করছে তারা? তো সুতরাং এই যে শিক্ষার যে অবনতি, যেটা সেটাকে রোধ না করতে পারলে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন বলুন, সামাজিক উন্নয়ন বলুন, রাজনৈতিক উন্নয়ন বলুন, কোনোটাই করা যাবে। এবং এই যে বলা হচ্ছে শিল্প বিপ্লব, শিল্প, তারপর আমাদের যে বলা হচ্ছে এখন যে এক ধরনের শিল্প গোষ্ঠীর একটা উৎপাদনের যে সম্প্রসারণ হচ্ছে, সেখানে তো আমরা দক্ষ জনশক্তি পাচ্ছি না। না, সেখানে দক্ষ জনশক্তি পাচ্ছি না বলেই বাইরের দেশ থেকে আমাদেরকে আনতে হচ্ছে। তারপরে এটার অন্য দিক আছে। আপনি যখন জনশক্তি বাইরে রপ্তানি করছেন, ঠিক আছে, 80-র দশকে আমরা অদক্ষ জনশক্তি দিয়ে শুরু করেছি, তারপরে তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, আর আস্তে আস্তে দক্ষতার দিকে যাব। আমরা আধা দক্ষ তো যেতে পারছি না। না, সেই জায়গায় তো আমরা যেতে পারছি না। যেখানে আমাদের প্রতিবেশী বহু দেশ আজকে সেবিকা বা নার্স বা ডাক্তার এদেরকে বাইরে পাঠাচ্ছে, মধ্যপ্রাচ্যেই পাঠাচ্ছে, সেখানে আমরা কোথায় আছি? তো সেই জায়গাতে তো আপনার দক্ষতা তৈরি হচ্ছে না। আমি শেষ একটা কথা বলি, আপনি লোকসম্পদ কথাটা বলেছেন, জনসম্পদ আপনি কথা বলেছেন, মানব সম্পদ কথাটা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সম্পদ তো পরের কথা, মানবী কই? মানবী তো তৈরি হচ্ছে না। মানবী তো তৈরি হচ্ছে না। আজকে বাংলাদেশে বর্তমান সময়ে সহিংসতা, অসহিষ্ণুতা, সংঘাত এমন পরিমাণ বেড়েছে এবং মানুষের মূল্যবোধ এমন জায়গায় চলে গেছে, সেখানে তো সন্ত্রাস আমাদের সংস্কৃতি এবং সহিংসতা আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। মানব কোথায়? সম্পদ তো করতে হবে পরে, মূল্যবোধের জায়গায়, সেখানে আমরা এবং ডাক দিতে হবে যে আবার তোরা মানুষ হ।
অনেকটাই তাই। আমরা আবার একটু বিরতিতে যাচ্ছি স্যার, ফিরে এসে আপনার কাছে জানতে চাবো যে ভোট নিয়ে কথা বলছি তো, ভোটের একটা বড় বিষয় থাকে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এবারের ভোটেও সেগুলো নিয়ে কথা হচ্ছে। আমরা মানে বিগত সরকারগুলোকেও দেখেছি সামাজিক নিরাপত্তা নিয়ে নানা কর্মসূচি নিতে, এবারও অনেক কথা শোনা আছে। আসলে সেটা কতজনের কাছে পৌঁছায়, কোন দৃষ্টিভঙ্গি থেকে পৌঁছায়, এই বিষয় নিয়ে স্যার কথা বলবেন। আমরা একটু বিরতিতে যাচ্ছি ভোটতন্ত্রে। আবারও ফিরে এলাম ভোটতন্ত্রে। স্যার বলছিলাম যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটা তো রাজনৈতিক দলগুলোর এক ধরনের জনপ্রিয় কর্মসূচি। হ্যাঁ, এক ধরনের মানে রাজনৈতিক দলগুলো এটার কথা খুবই বলে থাকে। এখন মনে রাখতে হবে যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেটা আমরা বলে থাকি, সেটার প্রেক্ষিতটা কী? সেটার প্রেক্ষিতটা হচ্ছে যে সাধারণভাবে যারা কর্মক্ষম মানুষ, যারা মানে একটা দক্ষতা অর্জন করেছে, আমরা বলে থাকি যে তাদেরকে আমরা অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ দেব কর্মনিয়োজনের মাধ্যমে। সুতরাং যতজন মানুষ কর্মে নিয়োজিত হবে এবং যারা চাকুরি করবে, ব্যবসা করবে, তাদের মাধ্যমে তারা তাদের যে আয় এবং তাদের সম্পদ এগুলোকে তারা অর্জন করতে পারবে। তো এটা অর্জন করার পরেও বহু মানুষ থাকবে যারা আসলে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। কিছু প্রান্তিক মানুষ থাকবে, তারা পারবে না। যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা পারবে না। যাদের বয়স বেশি তারা পারবে না। বহু নারী যারা একা সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েকে মানুষ করছেন, তারা পারবে না। সামাজিক সুরক্ষা বেষ্টনী এবং সামাজিক সুরক্ষার ব্যাপারটি একটা কল্যাণমূলক রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে এসেছে ওই সব জনগোষ্ঠীর জন্যে, যে তাদেরকেও যাতে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করতে পারলেও তারা যাতে ন্যূনতম যে সমস্ত মানবিক সুবিধা চাহিদা যেটা আছে সেটাকে বাড়াতে পারে। এক। দুই হচ্ছে এই যে সামাজিক সুরক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে যারা দরিদ্র, যারা প্রান্তিক মানুষ, তাদের দারিদ্র্য কমিয়ে নিয়ে আসার জন্যে তাদেরকে এক ধরনের সুযোগ বা সুবিধা দেওয়া, এটা হচ্ছে দ্বিতীয়। এখন আমাদের রাজনৈতিক দলগুলো বা অনেকেই সামাজিক সুরক্ষা বেষ্টনীকে ঢালাওভাবে বলছেন, এবং ঢালাওভাবে এটা বলার ফলে অনেকে এমন কথাও বলছেন যে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু কথাটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা যদি খুব বিস্তৃত হয় সেটার কিন্তু একটা নেতিবাচক দিকও আছে, যেটা আমরা কানাডাতে দেখেছি কিংবা যুক্তরাষ্ট্রে দেখেছি। এখন যেটা মোকাবেলা করছে, হ্যাঁ, মোকাবেলা করছে যে আপনার সামাজিক সুরক্ষা আপনাকে মাসিক ন্যূনতম যে আয়টা দেয়, তখন কিন্তু আপনার আর কাজ করার কোনো স্পৃহা থাকে না, প্রয়োজনও থাকে না। তো সেই জন্যে আমার মনে হয় যে যখন এই যে রাজনৈতিক দলগুলো সামাজিক সুরক্ষার কথা বলছে, সেটা বোধহয় প্রেক্ষিত থেকে বলা ভালো, যে সামাজিক সুরক্ষা আসলে দারিদ্র্য কমানোর একটা পন্থা হিসেবে দেখা উচিত নয়। সামাজিক সুরক্ষা সব মানুষের আয় বাড়ানোর একটা পন্থা হিসেবে দেখা উচিত নয়। এটাকে বিভিন্ন গোষ্ঠী, প্রান্তিক গোষ্ঠী, দরিদ্র গোষ্ঠী, যাদের প্রয়োজন আছে তাদের দিক থেকে দেখা দরকার। যেমন ব্রাজিলে বলসা ফ্যামিলিয়া বলে একটা সামাজিক সুরক্ষা আছে, সেটা শুধুমাত্র যে সমস্ত মায়েরা নিজেরাই তাদের সন্তান লালন করছেন, তাদের সন্তানের যত্ন নিচ্ছেন, তাদেরকে দেওয়া হয়, কিন্তু একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে যে সেই মা তার সন্তানকে স্কুলে পাঠাবেন, এক, আর দ্বিতীয় নম্বর প্রতি মাসে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। তো এটা করার ফলে যেটা হয়েছে যে সেই শিশুগুলো একদিকে যেমন শিক্ষা পাচ্ছে, স্বাস্থ্য সুবিধা পাচ্ছে, অন্যদিকে মায়েরও আয়ের একটা সংস্থান হয়ে গেল। তা আমার মনে হয় যে এই জিনিসটাকে ওই দিক থেকে দেখা দরকার। এটাকে জনতুষ্টির একটা উপকরণ হিসেবে দেখাটা, কিংবা ভোটের একটা মানে অস্ত্র হিসেবে দেখা ঠিক নয়। এবং আমাদের তো এটাই হয়ে আসছে। আমরা বহু কথা আমরা বলি যেটা জনতুষ্টির জন্য, ভোটের পাওয়ার জন্যে, কিন্তু যেহেতু এইগুলো আমরা বলি, যখন বলি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, তখন আমরা নিজেরাও জানি যে এগুলো হবে না, কিন্তু তবু আমরা বলি। অতীতে আমরা দেখেছি যে এই ধরনের যে কর্মসূচিগুলো ছিল সেটা অনেক বিতর্ক তৈরি করেছে, রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে হয়েছে, নিশ্চয়ই
নিশ্চয়ই, কারণ বিশেষত এই জিনিসগুলো সামাজিক সুরক্ষার যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, কর্মসূচিগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে স্থানীয় প্রশাসনের কাছে যেতে হবে। যে মুহূর্তে আপনি স্থানীয় প্রশাসনের কাছে গেলেন, সেই স্থানীয় প্রশাসনের যারা রাজনীতিবিদ আছেন তারা এটা তাদের স্বার্থে ব্যবহার করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেইভাবেই তো এটা ব্যবহৃত আমি স্যার আপনার কাছে এই শেষ পর্যায়ে এসে জানতে চাই, আপনি 100 দিনের কথা বললেন তো, যে আমরা একদম ভোটের দ্বার প্রান্তে আছি, যে সেই জায়গা থেকে যারাই ক্ষমতায় আসুক, যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেক, তাদের আসলে 100 দিনের মধ্যে কোন দিকগুলি নজর দেওয়া দরকার বলে আপনি মনে করেন? আচ্ছা, এইটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি ওই 3টা শব্দের মধ্যে একটু পার্থক্য করি। একটা হচ্ছে প্রায় শুনেছি আমরা গত 2 বছর যাবৎ, একটা হচ্ছে মেরামত, একটা হচ্ছে বন্দোবস্ত, আর একটা হচ্ছে সংস্কার। তো আমার মনে হয় যে অনেক সময় আমরা অগ্রাধিকার নির্বাচন করতে পারি না। যেখানে মেরামতের দরকার সেখানে সংস্কারের কথা বলি, যেখানে সংস্কারের দরকার সেখানে বন্দোবস্তের কথা বলেছি। আজকে যদি সাধারণ নাগরিক হিসেবে আমি বলি, মানে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, তাহলে আপনার সংসদ কক্ষ বিশিষ্ট হবে নাকি এক কক্ষ বিশিষ্ট হবে, সাংবিধানের কি হবে বা সংবিধান কোন দিকে যাবে, সাধারণ রাস্তার মানুষ তাদের এটাতে উৎসাহ নেই। তারা 3টি জিনিসে তাদের উৎসাহ। একটা হচ্ছে আপনার জিনিসপত্রের দাম কমছে না, চালের দাম কমছে না। আজকে করলার বাজারে করলার কেজি হচ্ছে 200 টাকা। আপনার রবি শস্য উঠেছে, কোনো রবি শস্যের তরিতরকারির দাম কমছে না। তো এই মূল্যস্ফীতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবং এই মূল্যস্ফীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ঢাকা শহরের 80% লোক ভোরবেলায় আজকাল নাস্তা করেন না। তো সুতরাং সাধারণ মানুষ হিসেবে তাদের প্রত্যাশা হবে যে নতুন সরকার এসে এই ব্যাপারে কিছু করবেন, এবং কেন করতে পারবেন না সেটাও আমি ঠিক বুঝতে পারি না। 2 বছর আগে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি ছিল 70%, ঠিক একই রকম একটা অবস্থার দিয়ে কিন্তু শ্রীলঙ্কা গেছে, বাংলাদেশের মতো অবস্থা দিয়ে। বাংলাদেশের মতো অবস্থায়। আজকে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি হচ্ছে 1%, 70 থেকে 1-এ নেমেছে। ভারতে মূল্যস্ফীতি হচ্ছে 0.25%, সেখানে বাংলাদেশের মূল্যস্ফীতি কেন 9%, 10% থাকবে? লোকে এইটা চাইবে। দ্বিতীয়ত, আজকে লোকে যেটা চাইবে সাধারণ মানুষ হিসেবে, সেটা হচ্ছে আমরা নিরাপত্তা চাই, আমরা একটা সহিংস অবস্থার মধ্যে চাই না, এবং আমরা চাই না যে একটা সংঘাতের মধ্যে যেতে। আপনি দেখেছেন যে বহু সহিংসতা, বহু সংঘাত হয়েছে যেটার কোনো কারণ নেই, কারণহীনভাবে। তো তাহলে সে একজন সাধারণ মানুষ হিসেবে এই যে আমরা কথা বলছি, এবং আমাদের আশেপাশে যারা আছেন তারা নিরাপদে বাড়িতে ফেরত যেতে চান, আবার নিরাপদে কালকে কর্মস্থলে আসতে পারেন। এই নিরাপত্তা, এই সহিংসতা, এটা কমানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে, এবং সরকার চাইলেই কিন্তু এটা পাবেন। আর তৃতীয় যেটা কথা, এটা আমি নারীদের পক্ষ থেকে বলছি, সেটা হচ্ছে সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে কিন্তু নারীরা, কর্মক্ষেত্রে, বাইরে, বিভিন্ন জায়গায়, এবং সেইভাবে নানান রকমের উক্তি কটূক্তিরও শিকার হচ্ছে কিন্তু তারা যেহেতু তারা বাংলাদেশের জনগণের অর্ধেক, সুতরাং সেই অর্ধেকের যেটা প্রত্যাশা, সেই অর্ধেকের যেটা চাওয়া পাওয়া, এবং সেই অর্ধেকের যেটা সত্যিকারের মর্যাদা, সেইটা কিন্তু সরকারকে সেই মর্যাদাটা দিতে হবে। সেখানে মানে এই সুরক্ষা দিলে ওই নিরাপত্তা বেষ্টনী অনেকটাই হয়ে যায়, অনেকটা। এবং আপনি যদি আগামী 100 দিন, মানে 3 মাস বা 3 মাসের একটু বেশি সময়, এই 3টে কাজ করতে পারেন বা দেখাতে পারেন যে এই 3টে কাজে অগ্রগতি হচ্ছে, তাহলেই মানুষ আস্থা রাখবে যে বাকি 3 বছর বা 5 বছরে আপনি অনেক কিছুই করতে পারবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে ভোটতন্ত্রের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটতন্ত্র।